আজকের এই ভিডিওটাতে আমি তিনটে গুরুত্বপূর্ণ বিষয় একে একে আলোচনা করার চেষ্টা করব। প্রথম বিষয়, আমেরিকা অফিসিয়ালি অ্যানাউন্স করছে যে রাশিয়া এবং চীনের এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকাকে আটকাতে ব্যর্থ, প্রমাণিত সেই ব্যাপারটায়। সেকেন্ড, ভারতের ওপর আমেরিকা ক্রমাগত চাপ বাড়িয়ে যাচ্ছে। আর থার্ড, গতকালের ভিডিওতে বা গত পরশুর ভিডিওতে আমি বলেছিলাম সারা ভারতবর্ষের সকলকে সনাতনী হিন্দু হবার কথা। তো এই ব্যাপারটাতেও অনেকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি সবাইকে সনাতনী হিন্দু কেন হতে বলছেন, যে মুসলিম যে খ্রিস্টান তাকে আপনি সঙ্গে নিয়ে চলবেন না ভারতবর্ষ গড়ার পথে। তো এরও ক্ল্যারিটি। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম কথা, কে বলছে? এই যে বললাম আমেরিকা অফিসিয়ালি বলেছে। আমেরিকার যে প্রতিরক্ষা মন্ত্রী, মানে মিনিস্টার অফ ডিফেন্স, যদিও এখন আর মিনিস্টার অফ ডিফেন্স নেই, ওরা কিছু মাস আগে নিজেদের ডিফেন্স মিনিস্ট্রির নাম চেঞ্জ করে অফিসিয়ালি করে দিয়েছে মিনিস্ট্রি অফ ওয়ার, যুদ্ধ মন্ত্রক। তো সেই মিনিস্টারও তাহলে কে হবে? মিনিস্টার অফ ওয়ার, যুদ্ধমন্ত্রী। তখন থেকেই বোঝা যাচ্ছিল যে এবার আমেরিকা একদম অ্যাগ্রেসিভলি নামবে, না হলে আর নাম চেঞ্জ কেন করলো মন্ত্রকের। তো সেই মন্ত্রকের যিনি মন্ত্রী হেক্সেট, তিনি একদম ভিডিও রয়েছে, আপনারা গুগল করে ভিডিও দেখে নিতে পারবেন, ইংলিশেই রয়েছে, বুঝতে অসুবিধা হবে না, প্রোনাউন্সিয়েশন ভালো এই ভদ্রলোকের। ইনি বলছেন যে আমরা যখন কারাকাসে আক্রমণ করলাম, আমরা মানে আমেরিকানরা, কারাকাস কোথায়? কারাকাস হচ্ছে ভেনেজুয়েলার রাজধানীতে। তখন কারাকাসে মানে ভেনেজুয়েলার রাজধানীতে রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। আমাদের ভারতের কাছে কি আছে? S-400। এর আগের ভার্সনটা হচ্ছে S-300, এটা রাশিয়ার থেকে ভেনেজুয়েলা নিয়েছিল। এবং আরো উন্নত, আরো অ্যাডভান্সড চীনের থেকে JY-27 রাডার সিস্টেম, এটাও ভেনেজুয়েলা নিয়ে ইনস্টল করে রেখেছিল, যে কোনো মিসাইল বা কোনো ফাইটার জেট কিছু আসলে আগে থেকে ওরা দেখতে পেয়ে যাবে। কিন্তু আমেরিকার এয়ারফোর্স একেবারে ভেনেজুয়েলার আকাশে গেল, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে ওখান থেকে অপহরণ করলো, রাষ্ট্রপতির ঘর থেকে, গ্রাউন্ড থেকে, আবার ওই ফাইটার জেটে বসিয়ে নিয়ে চলে গেল আমেরিকাতে। আমেরিকার একজন সেনাও মারা গেল না, কিচ্ছু হলো না। তো এখান থেকে অফিসিয়ালি এটা প্রুভড যে S-300 এয়ার ডিফেন্স সিস্টেম এবং JY-27 রাডার একেবারেই আমেরিকার টেকনোলজির যে ফাইটার জেট, যে কোনো বাকি অত্যাধুনিক প্রযুক্তি আমেরিকার, সেটাকে আটকাতে পুরোপুরি ব্যর্থ। এটাই ভিডিও করে বুক চাপড়ে বিশাল ঔদ্ধত্যের সঙ্গে, গর্বের সঙ্গে এই হেক্সেট মশাই ইনি প্রেস কনফারেন্স করে বলেছেন। তো ইয়েস, এটা মেনে নিতে হবে, এটা অফিসিয়ালি প্রমাণিত। এবার দেখুন, এই গোটা গেমটা, আমি যেটা সব সময় বলি, আমাদের না একটা হরমোন কাজ করে, যুদ্ধে যাব, মারবো। যুদ্ধ আজকে ওইভাবে হয় না। আজকের যুদ্ধ সব সময় ব্রেন দিয়ে হয়। দেখুন, S-300 এবং JY-27 কে জাস্ট নাল অ্যান্ড ভয়েড করে দিল আমেরিকান টেকনোলজি। যদি আমেরিকার কাছে এই টেকনোলজি না থাকতো, আবেগে, দেশপ্রেমে, মজবুত শারীরিকভাবে সক্ষম সেনা পাঠিয়ে আমেরিকা জিততে পারতো? পারতো না। তাই আজকের ওয়ার আপনার মাথায় চলবে, টেকনোলজিতে চলবে, আপনাকে হাতে তরোয়াল নিয়ে ওই যে একটা হরমোনের খেলা, উত্তেজনা, ওইটা নয়। এবং কি অদ্ভুত একটা গেম চলছে দেখুন, আপনি ভেবে দেখেছেন কিনা? এই যে আমেরিকার এই হাইফাই টেকনোলজি, এটা কি আমেরিকার সরকার বানায়? না, আমেরিকার প্রাইভেট কোম্পানিগুলো বানায়। আমেরিকার যে বিভিন্ন অস্ত্র, আমেরিকার যে ফাইটার জেট, আমেরিকার যে বড় বড় গুগল থেকে, মাইক্রোসফট থেকে যারা পুরো পৃথিবী কন্ট্রোল করছে, এগুলো কি কোনোটা সরকারি? না তো, আমেরিকার শিল্পপতিরা বানিয়েছে। সরকারের কাজও না এরকম বিজনেস সামলানো। কিন্তু আমেরিকার শিল্পপতিদের, আমেরিকার কোম্পানিগুলোকে নিজের মতো করে ইনস্ট্রাকশন দিয়ে চালাতে পারবে। কাল যদি ওরা মনে করে যে ভারতবর্ষ বিশাল বাড়াবাড়ি করছে, ওখানে গুগল বন্ধ করে দাও, গুগল শুনতে বাধ্য। এইভাবেই নতুন দুনিয়ায় কন্ট্রোলটা চলে। আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কেউ গিয়ে কোনো দেশ দখল করে নেয় না ডিরেক্ট সেনা নিয়ে গিয়ে। এক চলে রেজিম চেঞ্জ দিয়ে, যে ওখানে নিজের পছন্দের লোক বসিয়ে দাও, আর এক চলে এরকম টেকনোলজি দিয়ে। আপনি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে দেখুন, ভারতের কোম্পানিগুলো যাতে এটা কোনোভাবে করতে না পারে, তাহলে আমেরিকায় একটা বোয়িং আছে, আমেরিকায় একটা গুগল আছে, আমেরিকায় একটা মাইক্রোসফট আছে, তাই না? আমেরিকায় একটা লকহিড মার্টিন আছে। তাহলে ভারতবর্ষে তো এদের টক্কর কে দেবে?
একটা টাটা, একটা বিড়লা, একটা আম্বানি, একটা আদানি, এরাই তো দেবে। সরকারের কাজই নয়, সরকার কোম্পানি এইভাবে তৈরিও করতে পারে না। আমার আপনার কাজও নয়, কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট চাই এখানে। ভারতের কোম্পানিগুলোর যখন এরকম সারা পৃথিবী জোড়া কন্ট্রোল হয়ে যাবে, তখন ভারত সরকার, যে যখন মন্ত্রী থাকবে নো ইস্যু, ভারত সরকার তো থাকবে একটা, সে ভারতের কোম্পানিগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে গোটা পৃথিবী কন্ট্রোল করে নিতে পারবে। তাই ডিপ স্টেট খুব ভালো করে জানে ভারতকে দুর্বল করতে গেলে ভারতের কোম্পানিগুলোকে উঠতে দিলে হবে না। তাই ভারতবাসীর মধ্যে একটা অ্যান্টি কোম্পানি সেন্টিমেন্ট তৈরি করো। আপনি দেখবেন আজকাল তাও কমে এসছে, কিছু বছর আগে চারিদিকে ইউনিয়ন আন্দোলন করছে, হকের টাকা দাও, ভাত দে, ভাত দে। আর ভাত দে আন্দোলন হয়, ভাত দে। আরে ভাত দে, ভাত দেবেটাকে, ভাত দেবেটাকে। হ্যাঁ, আন্দোলন করতে ভাল লাগে। আপনি ভাবুন না, আপনি প্রত্যেকদিন অফিস যাচ্ছেন, কাজকর্ম করছেন, টিফিন খাচ্ছেন, মাইনে নিচ্ছেন, বাড়ি আসছেন, একটা নিস্তরঙ্গ জীবন। বয়স যাদের হয়ে গেছে তাদের ভাল লাগবে, কিন্তু একটা ইয়াং ব্লাড তার কি ভাল লাগবে? ভাই কাজ অনেক হয়ে গেছে, আজ আমরা আন্দোলন করব, ধর্ণা দেব, মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এর মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে, হরমোন একদম ভেতর থেকে ফুলে ফেপে বেরোতে চাইছে, বুকে একদম রক্ত টকবক করে ফুটছে। এই ইয়াং ব্লাডের এক্সাইটমেন্টটাকে কাজে লাগিয়ে কিছু ডিপ স্টেট, যারা হয়তো আমাদের দেশে বিভিন্ন পলিটিক্যাল পার্টি হিসেবে আছে, বিভিন্ন এনজিও হিসেবে আছে, বিভিন্ন বুদ্ধিজীবী হিসেবে আছে, তারা আমাদের দেশের সাধারণ মানুষকে, ইয়াং ব্লাডকে কাজে লাগাচ্ছে আমাদের দেশের কোম্পানিগুলোর বিরুদ্ধে। আপনি বলুন না, এই আমাদের একটা কোম্পানি চলছে আড্ডা 24/7, এই কোম্পানিতে 2000 কর্মী কাজ করে, আমিও তার মধ্যে একজন। সবার আলাদা আলাদা পোস্ট এবং জব রোল আছে। তো আমাদের প্রত্যেক বছর যে মাইনে বাড়ে, আমি ধরলাম মাইনে বাড়াতে আমি সন্তুষ্ট নই, আমি এবার 2000 জনকে লেলিয়ে নিলাম, 1500 জনকে অন্তত আমরা আন্দোলন করব আমাদের মালিকের বিরুদ্ধে, ভাত দে, ভাত দে, রুটি দে, স্যান্ডউইচ দে, কিছুটা বলবো। এবার মালিক হয়তো 5 টাকা লাভ করছে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে। আপনার একটা মিষ্টির দোকান আছে, 5 জন কর্মচারী আছে, আপনি নিজেই 5 টাকা লাভ করেন 100 টাকায়। 5 জন কর্মচারী ডিমান্ড করলো, ও সব জানি না, আমাদের মাইনে ডবল করতে হবে। লোকজন সাপোর্ট করলো, বিভিন্ন এনজিও, হ্যাঁ হ্যাঁ হকের দাবি, মেহনতি মানুষের লড়াই, লড়তে হবে। তো আপনি কোত্থেকে ওদের টাকা দেবেন? আপনার তো ইনকামই নেই অত আপনার বিজনেস থেকে। আপনি কি করবেন? আপনি বাধ্য হবেন ওদের ছাঁটাই করতে, কিংবা নিজের মিষ্টির দোকান বন্ধ করে দিতে। 5 জনের মাধ্যমে 5টা পরিবার, অন্তত 20-25 জন মানুষের পেটে ভাত যাচ্ছিল, গেল সব ভাত, সবারই খাওয়া বন্ধ হয়ে গেল। আরে আন্দোলন করলে ভাতটা আসবে কোত্থেকে? ভাতটা আসবে কোনো মালিক যখন বিজনেস করবে, তার কিছু লাভ হবে, সেখান থেকেই না সে দিতে পারবে। তো আমি 1500 লোককে নিয়ে আমার কোম্পানির বিরুদ্ধে আন্দোলন করলে কি হবে? 7-10 দিন কোম্পানি বন্ধ থাকবে, কোম্পানি আরো লসে চলবে, দিয়ে লাস্টে বলবে যে আমরা কোম্পানি বন্ধ করে দিলাম, যাও, 2000টা ফ্যামিলি বেকার। তো আন্দোলন করে তো আর খাবার আসে না রে বাবা, কিন্তু করানো হয়। আন্দোলন করতে এক্সাইটিং লাগে, ইয়াং ছেলে মেয়েও করে দেয় ভুল করে। কিন্তু হ্যাঁ, আনন্দের কথা এটা যে আপনি 20 বছর আগেও ইউনিয়নের যেরকম আন্দোলন দেখতে পেতেন, আন্দোলন করে কোনো লাভ হতো না। 100টা ক্ষেত্রে 2টো ক্ষেত্রে লাভ হতো, বাকি 98টা ক্ষেত্রে ও কোম্পানি বন্ধ হয়ে যেত বা কিছুই হতো না। আর আন্দোলন করে লাভটা হবে কি করে, তাই না? তা লাভটা কিসে হবে? লাভটা হবে প্রত্যেক কর্মীর যদি স্কিল থাকে। আজকে আমার ধরা যাক 10 টাকা মাইনে বাড়িয়েছে, আমি চাইছি 20 টাকা মাইনে বাড়ুক। আমি কি করি? আমি আপনার মিষ্টির দোকানে মিষ্টি বানাই। এবার আমার যে স্কিল, কচুরিটা যা ভাজি আমি সকালে, রসগোল্লার লেচিগুলো কেটে যেভাবে আমি ফেলি কড়াইতে, ওই স্কিল আসবে না কারোর হাতে। এবার আমি তখন কি বলতে পারবো? যে ভাই আমি চলে যাচ্ছি। এবার আমার যদি স্কিল থাকে আর আমাকে রেখে আপনার যদি লাভ হয় মিষ্টির দোকানে, যে এ থাকলে আমার কাস্টমার আসবে, এ চলে গেলে কচুরি অত ভালোই হবে না, কাস্টমারই আসবে না, তখন আপনি ক্যালকুলেশন করে আমার মাইনে বাড়াতে বাধ্য। তো আন্দোলন করে মাইনে বাড়ে না, মাইনে বাড়ে স্কিল থাকলে। তো যে এনজিও গুলো, যে বিভিন্ন আলাদা আলাদা অর্গানাইজেশন গুলো আছে, যারা অ্যান্টি কোম্পানি সেন্টিমেন্ট তৈরি করছে ভারতবর্ষে, দিন রাত এক করে দিচ্ছে, এত ফান্ডিং দিচ্ছে, তারা তো আরো 2টো মিষ্টির দোকান তৈরি করতে পারে। কম্পিটিশন বাড়বে মালিকদের মধ্যে, মালিকরা ভালো এমপ্লয়িকে রাখার জন্য তখন বেশি টাকা দিতে বাধ্য হবে। এইটা প্র্যাকটিক্যাল সলিউশন। ভাত দে করে আন্দোলন করলে ভাত দেওয়া যায় না। তো আনন্দের ব্যাপার হলো আজকের জেনারেশন এটা বোঝে।
কাজেই ওই ধরনের আন্দোলন যারা করতে যায়, আমি সোশ্যাল মিডিয়ায় ফলো করি, লোকে গিয়ে তাদের আজকে প্রতিহত করছে এবং যুক্তি সহকারে বলছে যেসব ডিপ স্টেটের কাজ করে কোনো লাভ নেই, আমরা জানি কি করলে কি হয়। এটা একটা আনন্দের ব্যাপার। তো আমি বলি না সব সময় পজিটিভিটি খুঁজবেন, পজিটিভ দিকে দেশ এগোচ্ছে। একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে, জনে জনে একটু বোঝাতে হবে, বাট কাজ হচ্ছে। এইবার এটা গেল প্রথম জায়গা। তাহলে রাশিয়া এবং চীনের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ। টেকনোলজি দিয়েই যুদ্ধ হয়, টেকনোলজি আসবে প্রাইভেট কোম্পানির হাত ধরে, প্রাইভেট কোম্পানিগুলোকে বসিয়ে দিতে, ধসিয়ে দিতে ডিপ স্টেট কাজ করে যাবে। ডিপ স্টেটের কাজকে প্রতিহত করতে আমাকে, আপনাকে, সাধারণ মানুষকে, ইয়াং জেনারেশনকে লড়তে হবে। হলো। সেকেন্ড পয়েন্টে আসুন। ভারতবর্ষের ওপর ট্রাম্প চাপ বাড়িয়েই যাচ্ছে। আপনি এটাও ভিডিও পেয়ে যাবেন, গুগল করলেই পেয়ে যাবেন। ট্রাম্প মক্স পিএম মোদি অ্যান্ড ম্যাক্রো মানে ফ্রান্সের প্রেসিডেন্ট, এদের দুজনকে ভিডিওটা দেখবেন, যা তা ভাবে ব্যঙ্গ করছে ট্রাম্প। একটা দেশের দেশ প্রধান, 150 কোটি দেশের প্রধান, আমার দেশের প্রধানমন্ত্রী খারাপ করলে আমি গালি দেবো, ভালো করলে আমি প্রশংসা করবো, ইটস ওকে। হু দ্য হেল আর ইউ? তুমি বাইরের লোক হয়ে আমার দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছো, মানে আমার দেশকে অপমান করছো কেন? ট্রাম্পের এই ঔদ্ধত্য থেকে দেখুন, ঔদ্ধত্যে ট্রাম্প কোন লেভেলে পৌঁছে গেছে সারা পৃথিবী অবাকভাবে দেখছে, যে আজকের দুনিয়ায় কেউ এই রকম ঔদ্ধত্য দেখাতে পারে। সেই সংস্কৃত শ্লোকটা আশা করি মনে আছে আপনাদের, অতি দর্পে হতা লঙ্কা অতি মানে চ কৌরবা, তারপর লাস্টে সর্বম অত্যন্তম গর্হিতম। অত্যন্ত দর্প, এই যাই অত্যন্ত হয় না তখন পতন হয়। এই ইতিহাস প্রমাণ, বারে বারে, যুগে যুগে, দেশে দেশে এ ঘটেছে, এ ঘটবে। তখন মানুষ মানে ওই সরাকে ধরা জ্ঞান বলে না, ধরাকে সরা জ্ঞান, কি যে করবে কোনো ঠিক ঠিকানা নেই। এত পাওয়ার হাতে চলে এসছে, কাউকে আর মানুষ বলেই মনে হয় না। এবং এই আনকন্ট্রোলড অবস্থায় গাড়ি চালাতে চালাতেই ব্রেক ফেলটা হবেই। কোত্থেকে হবে, কিভাবে হবে জানি না, বাট দেখে নিন মানুষের নেচার, এটা ক্যারেক্টার, এটা পৃথিবীর নিয়ম, হতে বাধ্য। কারণ কন্ট্রোল থাকে না মানুষের একটা সময় পর গিয়ে, মিসক্যালকুলেশন তখনই হয়। সময় পাল্টায়, আর সময় পাল্টাতে কিন্তু সময় লাগে না, ঝট করে পাল্টে যায়। দেখার কারণ তো ক্লিয়ার, কারণ ক্লিয়ার। এত চাপের পর ভারতবর্ষ না সামরিকভাবে 1 নম্বরে পৃথিবীতে, না অর্থনৈতিকভাবে 1 নম্বরে, ছাড়ুন 1 নাম্বার তো আমেরিকার, 2 নাম্বার জায়গাতেও নেই। সেই রকম একটা দেশ, যে আজ থেকে 15-20 বছর আগে পিছনের সারিতে বসে থাকতো, যার দেশের মধ্যে 1001টা ফল্ট লাইন ছিল, যার দেশের 118টা জেলায় মাওবাদীরা কন্ট্রোল করে রেখেছিল, যেখানে ভারত সরকারের নিয়ম চলতো না, যেই দেশের কাশ্মীর যে কোনো সময় আলাদা হয়ে যাচ্ছিল, আসাম সহ নর্থ ইস্ট আলাদা হয়ে যাচ্ছিল, সেই দেশ আজকে আমেরিকার চাপ প্রতিহত করে যাচ্ছে। চাপ ঠেকাতে দম লাগে। আমেরিকাও ভাবেনি যে গোটা পৃথিবী পায়ে এসে পড়বে একমাত্র ভারত ছাড়া। ভারতবর্ষের না যে মেসেজ দেওয়ার ছিল পৃথিবীর প্রতি, দেওয়া হয়ে গেছে, আমার তাই মনে হয়। সারা পৃথিবীর ওয়ার্ল্ড লিডাররা লক্ষ্য করে যাচ্ছে যে ভাই সবাই আমরা হাল ছেড়ে দিয়েছি, আমেরিকা যা বলেছে মেনে নিয়েছি, একমাত্র একটা দেশ ভারতবর্ষ কি করছে। এখন প্রত্যেকটা দিন ভারতবর্ষ কাটাচ্ছে, আর সারা পৃথিবী ভাবছে ভাই আসল বস কারা, এরা কিভাবে পারছে। আমেরিকার চাপ এখনো সহ্য করে যাচ্ছে, তাতেও আমেরিকাকে হ্যাঁ বলছে না। দেখুন, ফিউচার নিয়ে ভারতবর্ষ একটা খুব সুন্দর সারা পৃথিবীর ওয়ার্ল্ড লিডারদের মাথায় ছবি তৈরি করে দিতে পেরেছে আমার মনে হয়। সারা পৃথিবীর মেন দেশগুলোর কথা এলে আপনার কার কার কথা আসবে? মিলিটারি পাওয়ার বা ইকোনমিক পাওয়ার দিয়ে আমেরিকাকে পৃথিবীর আর কোনো দেশ ভরসা করবে না। স্যার এখন কেউ কেন কিছু বলছে না? বলবে না, কারণ এখন আমেরিকার হাতে ক্ষমতা আছে। কিন্তু কেউ যখন মারাত্মক অত্যাচারী হয়ে ওঠে না, মানুষ ওয়েট করে তার একবার ফলটা হোক, তাকে তখন ওই বলে না সেই ব্যাঙেও লাথি মারে, হাতি কাদায় পড়লে সেই অবস্থা হবে। আপনি যারা বড়রা আছেন তারা বলবেন ঠিক বলছি কিনা, অ্যানালিসিস ঠিক কিনা,
জীবনে 2-3টে পলিটিক্যাল পার্টির চেঞ্জ দেখেছেন রাজ্যে? আমার তো শোনা কথা যে যখনই কোনো রাজনৈতিক নেতা, কোনো রাজনৈতিক দল এলাকায় মানে ওই ধরাকে সরা জ্ঞান করে না, আমি নিয়ম, আমার মেরা বচন হি হ্যায় শাসন, এইরকম অবস্থায় চলে যায়, পিকে পৌঁছায় তার পাওয়ার, তারপর কোনো না কোনো দিন, 1 বছরে না হোক 5 বছরে, 5 বছরে না হোক 20 বছরে, একদিন তো তার পার্টিকে পড়তে বাধ্য, পড়বেই, হবেই। আর এই সময় এই যে অত্যাচারী নেতারা থাকে না, সাধারণ মানুষ মানে যে হয়তো সেই নেতার বাড়িতে বাসন মাজতো, গেটে পাহারা দিত, তারাও গিয়ে লাঠি সোটা নিয়ে আক্রমণ করে যে আজকে পড়েছে হাতি কাদায়, এবার মার বেটাকে। অপেক্ষা করে যতক্ষণ হাতে ক্ষমতা আছে ততক্ষণ তো কেউ কিছু বলতে পারবে না। এবার দেখুন সারা পৃথিবীকে লিড কে করবে ভবিষ্যতে? আমেরিকা কি জিনিস সেটা সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাথায় আজকের দিনে ক্লিয়ার। কারণ জিও পলিটিক্স আজকে আর আপনি আটকে রাখতে পারবেন না, সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে। আজ থেকে 15 বছর আগে এই অ্যাভেলেবিলিটি ছিল না, জিও পলিটিক্স সম্পর্কে মানুষ জানতে পারতো না। এবং আমেরিকার নগ্ন রূপ সামনে এসে গেছে। এতদিন আমেরিকা যা কিছু করত পর্দার পিছন থেকে করত, তো একটা অন্তত ভদ্রতা, সভ্যতা, ডেকোরেম মেনটেন করত। এখন এটা ক্লিয়ার, আমেরিকা এরম গিয়ে রাষ্ট্রপতি তুলে নিয়ে চলে আসছে একটা দেশের। তো এরপর আমেরিকার যখন ফলটা শুরু হবে, প্রত্যেকটা দেশ ভেতর থেকে রেডি, ওয়েট করে আছে, তখন সবাই মিলে ধাক্কা মারবে, আরো তাড়াতাড়ি ধ্বংস হয়। এরপর রাশিয়া, দেখুন রাশিয়ার ল্যাঙ্গুয়েজ এরকম প্রবলেম, জনসংখ্যা এতটা কম, এবং যেহেতু অ্যাজ সাচ ডেমোক্রেসি নেই, সারা পৃথিবী আস্তে আস্তে ডেমোক্রেসিটাকে তো চায়, তো রাশিয়া সারা পৃথিবীর লিডার হওয়ার জায়গায় আর যেতে পারবে না, এটা ইম্পর্টেন্ট পাওয়ার হিসেবে থেকে যাবে। চীন, চীনের ভাষাতেও একই সমস্যা, চীনারা ইংরেজি বোঝে না, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ বাকি পৃথিবী বোঝে না। চীন সারা পৃথিবীর থেকে ডিট্যাচ করে নিজেকে রেখে দিয়েছে, গুগল টুগুল ওদের দেশে চলে না। এছাড়াও চীনের যে ঋণের টোপ, ছোট ছোট দেশগুলোকে ঋণের টোপে ফাঁসিয়ে দেশগুলোর ক্ষতি করে দেওয়া, চীনের এই নগ্ন চেহারাটাও সারা পৃথিবীর কাছে চলে এসছে। তাহলে পৃথিবীকে কে লিড করবে? সারা পৃথিবীর ওয়ার্ল্ড লিডাররা খেয়াল করছে, নজর রাখছে ভারত, সেই পাওয়ার যার কাছে হিউজ পপুলেশন, যে ইংরাজি বোঝে, হিন্দি ভাষাভাষী লোক বা বোঝে এরকম সারা পৃথিবীতে প্রচুর, যার মার্কেট সারা পৃথিবীর কাছে ওপেন, যার এরকম কোনো হিস্ট্রি নেই লোককে গিয়ে অ্যাটাক করছে, ভুলভাল কাজ করছে, প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে চলে আসছে। পাশে বাংলাদেশ এরকম করে যাচ্ছে, তাও তাদের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ ব্যবহার ভারত দেখায়। ভুটান ছোট্ট একটা দেশ, কোনোদিন ভারত মনে হয়নি হাই এক্ষুনি চলে আসো আমাদের দেশের মধ্যে, তাকে রক্ষা করে গেছে। নেপাল ছোট্ট একটা দেশ, গিলে খেতে টাইম লাগতো না, তাকে রক্ষা করে গেছে ভারতবর্ষ। শ্রীলঙ্কা তার ওপর কখনো অ্যাগ্রেশন দেখায়নি। সারা পৃথিবীর কাছে ইমেজটা ভারতবর্ষের এই কয়েক মাসে আমি বলবো ভবিষ্যতের জন্য প্রচুর হাই হয়ে রইল, যে যেদিন টাইম আসবে ওয়ার্ল্ড স্টেজে ভারতবর্ষকে সব থেকে ওপরে সারা পৃথিবী অনেক ইজিলি বসিয়ে দেবে। এবং আমেরিকাকে এইভাবে ঠেকিয়ে রাখা, ভারতবর্ষের ইন্টারনাল পাওয়ার সারা পৃথিবীর কাছে ক্লিয়ার। এবার আমি থার্ড ব্যাপারে যাব। আমি আগের দিন আপনাদের বলছিলাম যে ভারতবর্ষের ফল্ট লাইন, সেগুলোকে কমাতে হবে, আমাদের সবাইকে সনাতনী হিন্দু হতে হবে। আপনারা বলছেন এই আবার কি কথা, যে মুসলিম যে খ্রিস্টান সে কেন সনাতনী হিন্দু হবে? আপনি তো মশাই রিলিজিয়ান নিয়ে ঝামেলা পাকাচ্ছেন। আজ পর্যন্ত কোনোদিন সজ্ঞানে কোনো রিলিজিয়ানকে অপমান করিনি, কারোর মধ্যে ভেদভাব করিনি, সবাইকে সমান নজরে দেখেছি, সবার প্রতি সমান শ্রদ্ধা রেখেছি, এবং এই চ্যানেল থেকে ঐক্যের মিলনের বার্তা দিয়েছি, কখনো ভেদাভেদের বার্তা দিইনি। তাহলে কেন বললাম এই কথা? প্রথমত একটা জিনিস বুঝুন, আমেরিকা এখন খুব করে চেষ্টা করবে ভারতবর্ষের ফল্ট লাইনগুলোকে প্রথমে অ্যাম্প্লিফাই, তারপর এক্সপ্লয়েট করতে। আপনি খেয়াল করে দেখুন, নেপালে জেনজি প্রোটেস্ট করে দিল, সরকার বদলে গেল। ভারতের চারপাশে কি হচ্ছে দেখুন, বাংলাদেশে, ভেনেজুয়েলায়, বাংলাদেশে বলল শেখ হাসিনা স্বৈরাচারী, ভেনেজুয়েলাতেও এরকম চালিয়েছিল। ভারতবর্ষেও ডিলেজিটাইমাইজেশনের চেষ্টা করবে আমেরিকার ডিপ স্টেট। ভারতবাসীকে বোঝাতে চেষ্টা করবে যে ভারতবর্ষের যে ইলেকশন প্রসেস, যে গণতন্ত্র, সেটা ঠিক না। যারা নির্বাচিত হয়ে আসছে তারা চোর, তারা কোনোভাবে চুরি করে নির্বাচিত হচ্ছে, তারা মানুষের ভোটে ইলেক্টেড না। যদি এটা বারবার হ্যামারিং করা যায়, বুদ্ধিজীবীদের দিয়ে বলানো যায়, বড় বড় ইউটিউবারদের দিয়ে বলানো যায়, তাহলে কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করবে। যদি আমার বিশ্বাস হয়ে যায় যে আমার রাজ্যে, আমার পঞ্চায়েতে, আমার জেলায়, আমার দেশে যে নেতা বসে আছে তারা
আমাদের সমাজের বেশিরভাগ মানুষের ভোট নিয়ে বসে নেই, কোনো রকম ভাবে কোনো মেশিনে কারচুপি করে বা কিছু করে জিতেছে, তখন আমার রাষ্ট্র ব্যবস্থার প্রতি আমার যে শ্রদ্ধা বা রেসপেক্ট বা ভরসা সেটাই ভিতর থেকে চলে যাবে এবং আমি অনেক ইজিলি আমার রাষ্ট্রের প্রতি বিদ্রোহ করে দেবো এবং আমার রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। আমেরিকা ঠিক এটাই চায়। আমেরিকার কোনো নরেন্দ্র মোদী, কোনো রাহুল গান্ধী, কোনো মমতা ব্যানার্জি, কোনো সিপিআইএম, আপ, আরজেডি, জেডিইউ, কারোর বিরুদ্ধে কোনো সমস্যা নেই। আমেরিকা এই মুহূর্তে ডোমিনেটিং ইন্ডিয়া চায় না, আমেরিকা এই মুহূর্তে ম্যানেজেবল ইন্ডিয়া চায়। এমন ইন্ডিয়া যার নেতা বা যেই ইন্ডিয়া স্ট্রং থাকবে না, উইক থাকবে, ভেতরে অনেক প্রবলেম থাকবে, ঠিক আছে আমরাও মাঝে মধ্যে ইন্ডিয়াকে একটু হেল্প করে দেবো, কিন্তু এমন ইন্ডিয়া যে ডোমিনেট করতে চাইছে পৃথিবীকে, যে উঠে বলছে না, চোখে চোখ রেখে কথা বলবো, আমরা আমাদের শর্তে চলবো, এমন ইন্ডিয়া আমেরিকা চায় না। তো যে নেতা, যে অর্গানাইজেশন যারাই ডোমিনেটিং ইন্ডিয়া বানাতে চেষ্টা করবে, আমেরিকার কাছে তারা সেই সময়ের জন্য শত্রু হয়ে যাবে। আমেরিকার কোনো ফিক্স শত্রু ইন্ডিয়াতে নেই। তো আমেরিকা খুব করে চেষ্টা করবে ডিলেজিটিমাইজেশন করে ইন্ডিয়ার ভেতরে একটা সমস্যা তৈরি করতে। আমাদের ভাগ্য ভালো, ইন্ডিয়ার মানুষ এই মুহূর্তে জিওপলিটিক্স বোঝে, তো সেই জন্য আমেরিকার ন্যারেটিভ অত সহজে ইন্ডিয়ানরা বিশ্বাস করছে না, কিন্তু আমেরিকার হাতে যা মিডিয়া আছে, যা পাওয়ার আছে, যা টাকা আছে, বিশ্বাস করানোটাও ওদের পক্ষে, ওরা খুব একটা সহজে হাল ছাড়বে না। এবার এই সময় ফল্ট লাইন আমাদের কমাতে হবে। আমাদের সবার রিলিজিয়ান আলাদা, আমাদের জাতি আলাদা, আমাদের ভাষা আলাদা, আমাদের খাদ্যাভ্যাস আলাদা, এইসব করতে থাকলে হবে না। ফল্ট লাইনকে আমেরিকা হাতে পেলেই 12টা বাজিয়ে দেবে দেশের। তো সেই প্রেক্ষিতে আমি বলেছিলাম যে আমাদের সবাইকে সনাতনী হিন্দু হতে হবে। এখানে এই বিতর্ক যে সনাতনী হিন্দু কেন। তো চলুন ধীরে ধীরে আমরা একটা ব্যাপার বুঝে নিই। একটু সময় দেবেন, আর 10টা মিনিট লাগবে, আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেব। প্রথম আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রিলিজিয়ান আর ধর্ম এক জিনিস নয়, এই দুটো আলাদা জিনিস। ঠিক আছে, 10 মিনিট দিন বুঝে যাবেন। ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে নীতি বা দায়িত্ব। কি করে বুঝবেন? চলুন, আপনারা মাঝে মধ্যে বলেন না, বাবা হিসেবে, দাদা হিসেবে এটা আমার ধর্ম, মানে এটা আমার কর্তব্য। আমরা বলি না, শিক্ষক হিসেবে এটা আমার ধর্ম, তোমায় পড়ানো, তুমি তারপর কি করবে জীবনে তোমার ব্যাপার, যখন ছাত্রছাত্রীদের উপর রেগে যাই অফলাইনে। তো ধর্ম মানে, তাহলে কি আমি বলি এটা আমার রিলিজিয়ান? না তো, আপনি কি বলেন যেটা আমার রিলিজিয়ান, এটা আমার ধর্ম, মানে এটা আমার দায়িত্ব, কর্তব্য। ক্লিয়ার? আপনারাই জীবনে ইউজ করেন, কখনো ভেবে হয়তো সেভাবে দেখেননি। আচ্ছা, এইবার স্যার তাহলে ধর্মের ইংরাজি কি? ধর্মের কোনো ইংরাজি হয় না। স্যার কেন হয় না? কারণ ইংরেজদের যে রিলিজিয়ান আর আমাদের যে ধর্ম সেটা পুরো আলাদা ব্যাপার। কে কবে ভুল করে 300-400 বছর আগে এই দুটোকে এক করে দিয়েছিল, মোটামুটি কাছাকাছি শব্দ পেয়ে। স্যার হয় না মানে, তাহলে স্যার আমাদের রিলিজিয়ান কি স্যার, বা আমাদের রিলিজিয়ানের বাংলা কি? আরে নেই স্যার, নেই মানে স্যার আমাদের রিলিজিয়ান নেই? না, আমাদের কোনো রিলিজিয়ান নেই, আমাদের ধর্ম আছে। স্যার আমাদের তাহলে হিন্দু ওটা রিলিজিয়ান নয়? না, রিলিজিয়ান নয়। স্যার তাহলে আমাদের রিলিজিয়ান কি? নেই। সে আবার কি করে হতে পারে? হতে পারে। আচ্ছা, আগে বুঝিয়ে নি রিলিজিয়ান নেই সেটা কেন, সেটা পরে আসছি। আগে বুঝিয়ে নি যে কেন এই ইংলিশ টার্মটা মেলে না। আপনি ফ্যান ভাতের বাংলা করুন, ইংরাজি করুন, তো মোটামুটি একটা কিছু পাবেন, এক্সাক্ট পাবেন না। আপনি পুলি পিঠে, পিঠে পুলি, ওর ইংরাজি বলুন তো, ওই মোটামুটি কিছু একটা হবে, এক্সাক্ট হবে না। আরে ইংরেজরা পিঠে পুলি খায় না, ফ্যান ভাত ওদের ওখানে নেই, তো যে জিনিসটার অস্তিত্বই নেই তার ইংরেজি শব্দ ওদের ডিকশনারিতে কি করে থাকবে? এবার আপনি তখন ওই মোটামুটি তৈরি করে কিছু একটা বানাতে চেষ্টা করেন। শুভ দৃষ্টি আমাদের এখানে বিয়েতে হয় পাত্র পাত্রীর, এর ইংরাজি কি হবে? গুড ভিশন। আপনি কিছু একটা বানাবেন। আরে শুভ দৃষ্টির ইংরেজি নেই, কারণ ইংরেজদের কালচারে বিয়ের সময় শুভ দৃষ্টি হয় না, তো ওদের কাছে তো ব্যাপারটাই নেই ভাই শুভ দৃষ্টি কি জিনিস, মানে এটার যে জিনিসটারই অস্তিত্ব নেই তার ইংরেজি ওদের ডিকশনারিতে কি করে থাকবে, তাই না? এটুকু ক্লিয়ার আপনার কাছে? তো এরকম অনেক জিনিসের বাংলা নেই যে জিনিসটার হয়তো ইংরাজিতে আছে, কারণ ওই জিনিসটাই বাংলায় নেই, তো এতে কোনো সমস্যা নেই না থাকলে। এটুকু ক্লিয়ার? এবার থার্ড ব্যাপারে আসুন। আমি কেন বললাম যে আমাদের কোনো রিলিজিয়ান নেই? দেখুন, রিলিজিয়ান ব্যাপার কি, কঠিন বিষয় সহজ করে বলে দিই। আপনি খুব ভালো করে বুঝতে পারবেন সদ্গুরুর ভিডিও ফলো করলে, সদ্গুরুর বক্তব্য ফলো করলে, ওনার যে কথাবার্তাগুলো সেগুলো ফলো করলে। রিলিজিয়ান মূলত বলে যে আপনি মৃত্যুর পরে কোনো একটা হেভেনে যাবেন। এবার আলাদা আলাদা রিলিজিয়ানের আলাদা আলাদা হেভেন হয়, ঠিক? কোনো রিলিজিয়ানের হেভেনে আপনি মৃত্যুর পর গেলে ভালো খাবার পাবেন,
কোন রিলিজিয়ানের হেভেনে আপনি মৃত্যুর পর গেলে সাদা গাউন পরে বিভিন্ন মেয়েরা উড়ে বেড়াবে, কোন রিলিজিয়ানের হেভেনে আপনি মৃত্যুর পর গেলে 72 জন ভার্জিন গার্ল তাদের পাবেন। এবার এই যে মোটামুটি হেভেনের স্বপ্ন দেখানো, এইটা রিলিজিয়ানের কাজ, ঠিক? আমাদের এই যে ভারতবর্ষের কালচার, এটা হচ্ছে কালচার, একটা সংস্কৃতি। এখানেও কিন্তু প্রথম থেকে এই হেভেনের স্বপ্ন দেখানো ব্যাপারটা ছিল না, মাঝখানে চলে এসছে। আপনি বলবেন স্যার এটা কি তাহলে খারাপ না ভালো? দেখুন সেই সময় না দরকার ছিল। আজকে আমি জানি যে আমি হয়তো দরিদ্র পরিবারে জন্মেছি, আমি যদি পড়াশোনা করি, খাটি, উদ্যোগ নিই, আমি জীবনে অ্যাচিভ করে নিতে পারবো, বাড়ি, গাড়ি, ভালো খাবার। কিন্তু আপনি ভেবে দেখুন তো, আজ থেকে 1000 বছর আগে কোনো একটি ছেলে, সে জন্মেছে শূদ্র পরিবারে, সে কোথাও ওই কৃতদাস পরিবারে জন্মেছে, সে সারা জীবন কাজ করবে, কোনোদিন সে স্বাধীনতা পাবে না, সে কোনোদিন টাকা জমাতে পারবে না, সে কোনোদিন লুচি ভেজে খেতে পারবে না, কোনো দিন পাবে না, মানে কুচভি হয়ে যায়। তার ছেলেও পাবে না, কারণ কৃতদাসের ছেলে কৃতদাস হিসেবেই থাকবে, ওই রাজার ওখানেই সে কাজ করবে, তার ছেলেও পাবে না। এবার এই যে মানুষগুলো, আপনি ভাবুন আপনার পরিবারে একজন জন্মালো, আজকের দিনে ভেবে উঠতে পারবেন না। আপনি জানেন ও জীবনে যা ইচ্ছা করে নিক, ভোর 5টায় উঠে কাজ শুরু করা, রাত 11টায় ঘুমোতে যাওয়া, 5 ঘন্টা ঘুমোনো, আবার চাবুকের মার খাওয়া, আবার কাজ করা, এছাড়া ওর জীবনে আর কোনোদিন কিচ্ছু আসবে না। প্রথমে তো সে ব্রেন হ্যামারেজে মরে যাবে। এটা তো পশুর জীবন, এটা মানুষের জীবন কি করে হতে পারে যে আমি অ্যাসপিরেশনও কিছু দেখতে পাবো না, অ্যাম্বিশনও কিছু নেই আমার লাইফে, যে আমি 5 বছর খেটে একটা সাইকেল কিনবো? না, কোনোদিনই কিনতে পারবো না, আমি জানি। তো এই মানুষগুলোকে যখন শারীরিকভাবে ফিজিক্যালি ভালো রাখা যাচ্ছে না, একটা সাইকোলজিক্যাল সাপোর্ট তো দিতে হবে। তখন এই হেভেনের গল্পটা বানানো হয়েছে, দরকার ছিল সেই সময়। যারা বানিয়েছে আমি শ্রদ্ধা জানাই তাদের, যে রিলিজিয়ানে যে হেভেনই যে বানিয়েছে। অন্তত সেই ছেলেটা জানবে ভাই 60 বছর 70 বছর যে কদিন বাঁচবো, এরকম পশুর মতো যদি আমি কৃতদাস হিসেবে খেটে যাই, যেদিন মরে যাব, হিন্দু পরিবারে জন্মেছে তো আমি কোন হেভেনে যাব যেখানে ভালো খাবার পাওয়া যায়? সে কি খাবো? কারণ ও 70 বছরের জীবনে কোনো দিন ভালো খেতে পারবে না। রাজার বাড়িতে রান্না হবে, ও হয়তো কিচেনে কাজ করে, ও খালি গন্ধটাই শুকবে, কোনোদিন খেতে পাবে না। তো ওকে অন্তত সাইকোলজিক্যাল একটা সাপোর্ট দেওয়া, যে ভাই মরে যাওয়ার পর পাবি। বোঝা গেল? এইবার 4 নাম্বার পয়েন্টে আসুন। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, আমাদের দেশে যে 100 জন আছে, এই 100 জনের মধ্যে 80 জন যাদের আমরা হিন্দু বলি, তাদের অ্যাকচুয়ালি উচিত যে কোনো রিলিজিয়ান তাদের নেই, কোনো রিলিজিয়ান নেই, কোনো হেভেন টেভেন কিছু নেই, মরে গেল। তারপর অন্য ব্যাপার আছে, সেটা আমি আর ঢুকছি না, অন্য কোনো স্পিরিচুয়াল আলোচনায় কোনোদিন করা যাবে। আর এই যে 20 জন যারা ইসলাম রিলিজিয়ান ফলো করে বা খ্রিস্টান রিলিজিয়ান ফলো করে, 20% মানুষ, এদের রিলিজিয়ান আছে, এরা হেভেনে যাবে, এটা মানুষের বিশ্বাস। তো প্রথম কথা, হিন্দু বলতে আমরা যাদের বুঝি তাদের বিশ্বাসে হেভেন থাকারই কথা নয়, প্রাচীনকালে ছিলও না, পরে এসছে, দরকার ছিল বলেই এসছে, সমাজের প্রয়োজনে, অদরকারে আসেনি। এইবার অ্যাকচুয়ালি কিন্তু এই যে 80% হিন্দু মানুষজন, এদের মধ্যেও মানে আমরা জেনারেলি হিন্দু বলতে আমাদের যাদের বুঝি, ও 78% লোকজন হেভেন মানে, 2% হয়তো হেভেন মানে না। প্র্যাকটিক্যালি আমরা ভাবি যে তাহলে আমাদেরও তো একটা হেভেনের কনসেপ্ট আছে, আমাদেরও একটা রিলিজিয়ান আছে, অ্যাকচুয়ালি নেই। ঠিক আছে? আর যারা ইসলাম বা খ্রিস্টান রিলিজিয়ান ফলো করেন, তাদের হেভেনের কনসেপ্ট আছে, ঠিক? আচ্ছা, হিন্দুদের ক্ষেত্রে অরিজিনালি ছিল না, বাট প্র্যাকটিক্যালি বেশিরভাগ মানুষই মানে, তো ওই জন্য সবাই ভাবে যে হিন্দু হয়তো আলাদা রিলিজিয়ান, আসলে না। এইবার আমি আরো দুটো পার্থক্য বলে দিচ্ছি, আপনাকে ইজিলি বুঝতে পারবেন। আমাদের হিন্দু কালচারে আমরা এখন অনেক জায়গায় লেখা থাকে মন্দিরে প্রার্থনার সময়, এখানে কোনো প্রেয়ার বা প্রার্থনা নেই যে কোনো একজন গড আছে তার কাছে আমরা প্রে করছি, সে আমাদের জীবন ভালো করে দেবে, কখনো নেই। পরের দিকে ঢুকেছে এগুলো, বিভিন্ন সোসাইটির এফেক্টে ঢুকেছে।
আমাদের হিন্দু কালচারে যেটা আছে সেটা হচ্ছে দর্শন। বিগ্রহ দর্শন করতে পারেন আপনি, প্রেয়ার নয়। দর্শন কেন? ওই রকম স্বভাব চরিত্র পাওয়ার জন্য। নেতাজির মূর্তি আমরা কেন বসাই রাস্তায়? নেতাজি আমাদের আশীর্বাদ করুন, আমার বিপদ কাটিয়ে দিন? না, নেতাজির মতো মানুষ যদি 100 জন দেখে একজনেরও মনে হয় ভাই এরকম হব, লোভ রাখবো না। ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি আমরা কেন বসাই? ভাই এরকম হব, লড়াই করব, ভয় পাবো না। তেরম না ছত্রপতি শিবাজী মহারাজ আমাকে আশীর্বাদ করুন, তা নয়। যদিও একটা ভাইবসের ব্যাপার থাকে, সেটা স্পিরিচুয়াল কোনো আলোচনায় কোনোদিন করা যাবে। দর্শন যেন ওনার মতো গুণ সম্পন্ন হওয়ার অ্যাসপিরেশন আমি পেতে পারি, এটাই আমাদের কালচারের মেন বৈশিষ্ট্য। এবং আমাদের কালচারে আপনাকে প্রথম থেকে বলা হয়েছে যে আপনার সারা জীবনের ভাগ্য কোনো গড নির্ধারণ করে দিচ্ছে না, আপনার কর্মা, আপনার কর্ম দিয়েই সবকিছু নির্ধারিত হয়। এবার সেগুলো বিভিন্ন সময় যেমন বলেছে আমরা ভুলে গেছি, যে আমাদের এখানে কোনো গড কনসেপ্ট নেই যে একজন বসে আছে সে সব কন্ট্রোল করে দিচ্ছে, তার কাছে প্রেয়ার করতে হবে। নো, আমরা যারাই ভালো কাজ করেছে তাদের দর্শন করতে পারি, তাদের ভাইবস নিতে পারি, তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারি, ফুললি সায়েন্টিফিক। এবং কর্ম সেরকম হলে সবকিছু ভালো হবে। তো আমি নিজে এই একদম সায়েন্টিফিক প্রসেস ফলো করি। এবং একজন যদু বংশের মানুষ, তার নাম বাসুদেব কৃষ্ণ, আমি তার ফটোর সামনে নমস্কার করি যে ওনার মতো ঠান্ডা মাথার প্ল্যানিং যেন আমি করতে পারি, যে 1%, 0.01%, ওনার যে অসাধারণ কাজ তার প্রতি রেসপেক্টফুল আমি। একজন মুসলিম মানুষ ডক্টর APJ আব্দুল কালাম, তার ফটোর সামনেও আমি নতজানু হই। ভাই এরকম দেশের কাজ যদি 0.001% আমি করতে পারতাম, তার কাজের প্রতি শ্রদ্ধা জানাই। একজন খ্রিস্টান মানুষ জিম করবেট কেবল খালি শিকারী ছিলেন না, আমি তার ছবির প্রতি নতজানু হই যে ভাই ওয়াও, এরকম ভাবে যদি আমি ভাবতে পারতাম জীবনটাকে। তো রিলিজিয়ান আলাদা, বাট দর্শন, এদের আমি দর্শন করি যেন ওদের মতো হতে পারি। ক্লিয়ার করতে পারলাম? এইবার তাহলে আমি যে হিন্দুর কথা বলছি সেই হিন্দু মানে কি? অরিজিনাল হিন্দু মানে যারা ইন্ডিয়ান, যারা এই সিন্ধু নদীর এপারে থাকে, তারা সবাই ইন্ডিয়ান, তারা সবাই ভারতীয়, তারা সবাই হিন্দু। হিন্দু কোনো রিলিজিয়ান নয়, হিন্দু একটা জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি। তাই আকাশও হিন্দু যদি সে ইন্ডিয়াতে থাকে, আব্দুলও হিন্দু যদি সে ইন্ডিয়াতে থাকে, অ্যান্টোনিও হিন্দু যদি সে ইন্ডিয়াতে থাকে। হিন্দু মানে ভারতীয়, ভারতীয় মানে ইন্ডিয়ান, ইন্ডিয়ান মানে হিন্দু। এটা কোনো রিলিজিয়ান না, এটা একটা জিওগ্রাফি, একটা ভৌগোলিক আইডেন্টিটি। ক্লিয়ার? তাহলে আমাদের সবাইকে কেন হিন্দু হতে হবে বোঝা গেছে। সে আমি বলতেই পারি আমাদের ইন্ডিয়ান হতে হবে বা ভারতীয় হতে হবে, একই মিনিং। এই মিনিংটাই আমি করতে চাই। স্যার লোকে তো হিন্দু মানে বোঝে রিলিজিয়ান। আরে লোকে যদি ভুল বোঝে সেটাকে ঠিক করাতে হবে না? একটা জেনারেশন লাগবে, 25 বছর পর লোকে আবার ঠিক বুঝবে। এবার আমি কেন সনাতনী হতে বলেছি? দুটো কথা বলেছিলাম। সনাতনী হিন্দু, সনাতন মানে কি? ইউনিভার্সাল। একদম ওয়ার্ড ধরে ধরে বুঝলেই হলো, ভেরি ইজি। ইউনিভার্সে কি কি আছে? সূর্য ইউনিভার্সাল, সব জায়গায় উঠছে। সূর্য ছাড়া আমাদের অস্তিত্বই সম্ভব না। 5 মিনিটের জন্য গায়েব হয়ে যাবে, পুরো প্রাণীকুল মরে যাব, মুসলিমও মরে যাবে, খ্রিস্টানও মরে যাবে, হিন্দু, ইন্ডিয়ান, ভারতীয় তারাও মরে যাবে। তো এই যে সূর্যের রেতে আমরা সবাই প্রাণ রয়েছে, আমাদের খাবার উৎপন্ন হচ্ছে, গাছপালা আছে, আমরা বেঁচে আছি, তার জন্য সূর্যর প্রতি আমরা রেসপেক্টফুল। যে সূর্য এক প্রণাম, এটা সনাতনী। তাহলে যারাই সূর্যকে রেসপেক্ট করবে সেই সনাতনী। একজন মুসলিম সূর্যকে রেসপেক্ট করবে না, চলো সূর্য লাগবে না, সেকেন্ডের মধ্যে সেই মরে যাবে। নেচার, প্রকৃতি, আপনি দেখুন জল, আগুন, এই সব কিছুকে সনাতনী সংস্কৃতিতে প্রণাম জানানো হয়। যে ওয়াটার, প্রণাম জানাচ্ছি। এই যে রেসপেক্টফুল নেচার, তাতে করে সাইকোলজি ভালো হয়। আপনি কোনো জায়গা থেকে উপকৃত হলে আপনি রেসপেক্ট জানাবেন না? এটা তো কমন সহবত শিক্ষা। তার কোনো খ্রিস্টান বলবে আমার জল লাগবে না, আরে দুদিনেই মরে যাবে সে। তো ইউনিভার্সকে যেই রেসপেক্ট করে সেই সনাতনী। এই জন্য আমি সনাতনী হিন্দু হতে বলেছি। আমার লাস্ট 2 সপ্তাহে আমার স্কুটিটা খুব কাজে এসছে।
আমার শ্বশুরমশাই হসপিটালাইজ ছিলেন, আপনারা অনেকে জানেন। বারবার যাতায়াত করছিলাম স্কুটি নিয়ে, আমি আর আমার স্ত্রী। শ্বশুরমশাই যেদিন বাড়ি ফিরলেন আমরা বললাম ভাগ্যিস এই স্কুটিটা ছিল, না হলে ওই সবসময় 4 হুইলার নিয়ে যাওয়াটা খুব সমস্যা। মানে ওই যা সরু ছোট রাস্তা যেখানে থাকি, আর অন্য উপায় তো অ্যাজ সাচ নেই, বাইপাসের ওখানে মেট্রো ফেট্রো এখনো ভালো করে হয়নি। এই স্কুটিটার প্রতি রেসপেক্ট, বিশ্বকর্মা পুজো এই স্কুটিটাকে ভালো করে পুজো করব, যে ভাই এই জিনিসটা ছিল বলে আমার লাইফটা এত ইজি হলো। আমার লাইফে যেই যেই জিনিসের অবদান আছে, নেচারের বা কোনো রেডিমেড জিনিসের, তার প্রতি রেসপেক্টফুল থিঙ্কিং, এটা সনাতনী সংস্কৃতি। স্কুটি কি আমায় আশীর্বাদ করবে, আমার দুটো নতুন হাত গজাবে, না না না, কিছু চাওয়ার নেই, জাস্ট রেসপেক্ট জানানো, এটা মনের ফিলিংস, আর কিছুই নয়। ওকে, তো এই জিনিসটা যাদের মধ্যে আছে তারাই সনাতনী। তাহলে আমরা সাম আপ কি করতে পারি, আশা করি ক্লিয়ার করতে পারলাম। আব্দুল যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে সে হিন্দু, কারণ ভারতে আছে। যদি সে মনে করে যে আমি হেভেন কনসেপ্ট মানি, দেখুন মানুক না, আমার কি, কেউ ব্যক্তিগত জীবনে রিলিজিয়ান মানবে, মানুক, হোয়াট ইজ মাই প্রবলেম। তাহলে সে মুসলিম, তাহলে সে হিন্দু মুসলিম, হিন্দু ভার্সেস মুসলিম না, সে হিন্দু এবং মুসলিম। যদিও হেভেন কনসেপ্ট না আজ থেকে 20 বছর 25 বছর পর আর থাকবে না, কোনো রিলিজিয়ানই থাকবে না, এত দ্রুত চেঞ্জ হয়ে যাবে, আমরা অবাক হয়ে যাব। কারণ আজকে মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে, আজকে আমি খেটে খুঁটে অ্যাসপিরেশন নিয়ে ভালো করে উদ্যোগ নিলে ভালো খাবার এমনিই পেয়ে যাব, ভালো ড্রেস পরে আমার সোসাইটির মানুষজনই চারপাশে ঘুরতে পারে, হেভেনে গিয়ে ওরকম ভালো ড্রেস পরা মানুষ দেখতে হবে না, কেউ পছন্দের নারী এবং পুরুষের সঙ্গে এমনি জীবন কাটাতে পারে। হ্যাঁ, একজনের সঙ্গে কাটানোই উচিত, একাধিক নয়। তো তার জন্য মৃত্যুর পর ওয়েট করতে হবে না। এবং সদ্গুরু দেখবেন মজা করে বলেছে, ভাই মৃত্যু মানে তো আগে তোমার বডিটা এখানে রয়ে গেল, এটা তো সবাই সহমত হচ্ছে। তাহলে একটা কমন কোশ্চেন, বডি যদি এখানে আছে তো বডিহীন ভাবে তুমি গিয়ে হেভেনে ভালো খাবার, সুন্দর নারী, ভার্জিন গার্লস এসব নিয়ে করবেটা কি? কমন কোশ্চেন, মানুষের মাথায় আসেনি এতদিন। তো যেহেতু মানুষ যে লাইফটাকে ইমাজিন করে হেভেনে যাব, যে যে রিলিজিয়ানের হেভেনে যেতে চায় সেইটার জন্য অ্যাসপায়ার করে থাকতো, সেই লাইফটা এই পৃথিবীতেই মানুষ পাচ্ছে। তাই হেভেনের স্টোরি 20-25 বছর পর এমনি আর চলবে না। তো কেউ যদি ওটা মনে নিয়ে শান্তি পায়, পাক, হোয়াট ইজ মাই প্রবলেম। ধরুন কেউ লুইস, সে ওয়েস্ট বেঙ্গলে থাকে, সে হিন্দু কারণ ইন্ডিয়াতে থাকে, এবং সে খ্রিস্টান, যদি সে হেভেনের কনসেপ্ট বিশ্বাস করে, করুক, তার ব্যাপার। আর যদি এই লুইস হেভেনের কনসেপ্ট বিশ্বাস না করে, তাহলে সে সনাতনী হিন্দু, নেচারের প্রতি রেসপেক্টফুল। কেউ নেচারের প্রতি রেসপেক্টফুল আবার হেভেনের কনসেপ্টও বিশ্বাস করে, সনাতনী হিন্দু খ্রিস্টান, ঠিক? এগুলো একটা অ্যাডজেক্টিভ। আবার দেখুন আকাশ, আপনি ভাববেন তো হিন্দু, আকাশ থাকে ইংল্যান্ডে, আকাশ হেভেনে বিশ্বাস করে না ধরলাম, আর হিন্দুর মধ্যে মানে হেভেনে বিশ্বাস করার ওই ব্যাপারটা নেই, ওরকম কোনো রিলিজিয়ান হয় না। তো আকাশ সনাতনী, নেচারের প্রতি সম্মান জানায়, এবং ইংল্যান্ডে থাকে, তো ওর জাতি হচ্ছে ইংরেজ, সনাতনী ইংরেজ। সনাতনী ইংরেজ, ইয়েস, ও হিন্দু নয় কারণ ইন্ডিয়াতে থাকে না। এখানে একটা ব্যাপার আছে, যেটা হিন্দুত্বের কনসেপ্টে বিশ্বাস করা হয়, কেউ বিদেশে থাকলেও সে যদি ভারতবর্ষের প্রতি তার শিকড়কে রেসপেক্ট জানাতে চায়, মনে মনে ভাবে, তাহলে সে মানসিক দিক থেকে হিন্দু। আমরা বলি না এনআরআই, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, মানে নন রেসিডেন্সিয়াল হিন্দু, নন রেসিডেন্সিয়াল ভারতীয়, প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয়। তো আকাশ যদি বলে যে হ্যাঁ ভারতের সঙ্গে আমি আমার পুরনো সম্পর্ক স্বীকার করি, তাহলে আকাশ সনাতনী হিন্দু ইংরেজ। আকাশের পরিবারে ওরা হয়তো ইংল্যান্ডে সেটেল করে গেছে 5 প্রজন্ম পর, তার মনেই থাকবে না সে ভারত থেকে 5 প্রজন্ম আগে এসেছিল, সে তখন সনাতনী ইংরেজ বলবে নিজেকে, আর হিন্দু বলবে না। বোঝাতে পারলাম? 3টে ব্যাপার ক্রিস্টাল ক্লিয়ার। থ্যাংক ইউ। এবার আপনাদের দায়িত্ব, সবার সঙ্গে শেয়ার করুন, সবার মাথায় কনসেপ্ট পুরো ক্লিয়ার হোক। ইউএসএ ডিপ স্টেটকে ইন্ডিয়াতে কাজ করতে দেওয়া যাবে না, আর ইন্ডিয়ান কোম্পানিগুলোকেও স্ট্রং বানাতে হবে। তার জন্য নিজেরা উদ্যোগ নিন, যে যেরকম ছোট খাটো ব্যবসা পারবেন সেটাকে একদম ভালোবেসে, শ্রদ্ধা জানিয়ে, ডেডিকেশন দিয়ে করুন। তাতে করেই আপনার এলাকার আরো 5 জনের কর্মসংস্থান হবে। এইভাবেই ওভারঅল দেশ এগিয়ে যাবে, আদারওয়াইজ এগোনোর অন্য কোনো মন্ত্র নেই। জয় হিন্দ, ভালো থাকবেন প্রত্যেকে, এবং প্রত্যেকে সনাতনী হিন্দু হয়ে উঠুন, তাই তো?